হ্যালো স্টুডেন্টস, আজকে সোশিয়োলজির একটা টপিকের মধ্যে অদৃষ্টবাদী আত্মহত্যা সম্পর্কে আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে আমি দিয়েছি যে দুর্খাইম যে সমস্ত আত্মহত্যার কথা বলেছেন সেই আত্মহত্যাগুলো পরপর আমি আলোচনা করেছি। তোমরা আগের ভিডিওগুলোতে একটু দেখে নিও, সে সম্পর্কে একটু বুঝেও নিও। তো এই যে অদৃষ্টবাদী আত্মহত্যা, এটা কাকে বলে বা এটা কী, এই সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। তো ব্যক্তি মানুষের কাজের উপর সমাজের নিয়ন্ত্রণ যখন অত্যন্ত দমন ও পীড়নমূলক হয়, যার মধ্যে থেকে ব্যক্তি নিজে অনুভব করে যে তার সুখের ভবিষ্যৎ বলে কিছুই নেই, তখন এরকম নিষ্ফলতার হাত থেকে পরিত্রাণের জন্য ব্যক্তি তখন আত্মহত্যার শামিল হয়। তাই এই ধরনের আত্মহত্যাকে অদৃষ্টবাদী আত্মহত্যা বলেছেন। দুর্খাইম এই আত্মহত্যাকে কিন্তু বলেছেন যে অদৃষ্টবাদী আত্মহত্যা। যেমন এক্ষেত্রে আমি যদি উদাহরণ হিসেবে বলি, সেক্ষেত্রে হবে যে কৃতদাসের আত্মহত্যার ঘটনা এই অদৃষ্টবাদী আত্মহত্যার উদাহরণ হিসাবে কিন্তু আমরা একে গণ্য করতে পারি। তাই দুর্খাইমের মতে আধুনিক সমাজ জীবনের ক্ষেত্রে এই ধরনের আত্মহত্যার মতো ঘটনা তাৎপর্যপূর্ণ নয়। তবে আমরা যদি পদ্ধতিগত দিক থেকে যদি দেখি, তাই পদ্ধতিগত দিক থেকে বিচার করলে দেখা যায় যে পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে দুর্খাইম তার এই তত্ত্বকে প্রতিষ্ঠা করেছেন। তার এই তত্ত্বকে প্রতিষ্ঠা করে সমাজতত্ত্বের ইতিহাসে পরিসংখ্যান পদ্ধতির সর্বপ্রথম ব্যবহারকারী হিসাবে পরিচিতি লাভ করেছেন। যদিও তার আত্মহত্যার এই রকম তত্ত্ব নানান রকমভাবে নানান সমালোচকরা নানাভাবে তার এই আত্মহত্যাটাকে সমালোচনা করেছেন। তাই এই সমালোচনা প্রসঙ্গে বলি যে কারো কারো মতে তার আত্মহত্যার এইরূপ শ্রেণীবিভাজন পাণ্ডিত্য নির্ভর, কিন্তু সেটা যুক্তিযুক্ত নয়। এছাড়াও অনেকে বলেছেন যে পদ্ধতিগত দিক থেকে সমালোচনা করে বলেন যে আত্মহত্যার সমস্ত ঘটনাগুলি পরিসংখ্যানের অন্তর্ভুক্ত হয় না। এছাড়াও অন্যান্য সমালোচকরা বলেছেন যে অনেক হত্যার ঘটনা এর অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু সর্বোপরি তিনি উদ্যোগমূলক আত্মহত্যার মতো ঘটনাগুলি থেকে তথ্য সংগ্রহ করেননি। তাই এইভাবেই তিনি এই অদৃষ্টবাদী আত্মহত্যাটাকে ব্যক্ত করেছেন।